দেখে নেব খেলার সময় শিরোনাম। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে স্কিল ক্যাম্প শুরু টাইগারদের। প্রস্তুতিতে কোনো ছাড় নয়, আউটার স্টেডিয়ামে 2 স্লটে টানা 6 ঘন্টা অনুশীলন। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ফ্যাসিলিটিস দেখে মুগ্ধ মুশফিকুর রহিম। বিসিবিতে আধুনিক সুযোগ সুবিধা না থাকায় ক্ষোভ, নীতি নির্ধারকদের নজর দেওয়ার তাগিদ। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এই রকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোর ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই। ওয়ানডে বিশ্বকাপের আগে নারী দলের ব্যাটিংয়ের দৈন্য দশায় দুশ্চিন্তায় জ্যোতি। ঘাটতি দেখছেন পেস ইউনিটেও। চ্যালেঞ্জ কাপে ছেলেদের অনূর্ধ্ব 15 দলের কাছে হারে হতাশ। এবং জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় মনোযোগ হারাচ্ছেন জামাল। ইমরুল হাসানের সঙ্গে বিতর্কে জড়াতে চান না কাবরেরা। সমালোচনা ছাপিয়ে নেপাল ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ। শুরুতে ক্রিকেট। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে স্কিল ট্রেনিং শুরু করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 2 স্লটে মোট 6 ঘন্টার ম্যারাথন অনুশীলন চলে আউটার স্টেডিয়ামে। 21 ও 22 তারিখেও একই সূচিতে ঘাম ঝরাবেন লিটন কুমার দাস। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দলগত প্রার্থনা দিয়ে শুরু। সাম্প্রতিক সময়ে এই চিত্র পরিচিত জাতীয় দলের ক্যাম্পে। গুল হয়ে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা প্রার্থনার মাধ্যমে শুরু করে অনুশীলন পর্ব। তবে টাইগারদের সিলেট ক্যাম্পের প্রথম দিন শুরু করাটা সহজ ছিল না। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, দুপুরে নাগাদ রূপ নেয় বৃষ্টিতে। তবে কৃতিত্ব দিতে হবে গ্রাউন্ডসম্যানদের। তাদের নৈপুণ্যে আউটার স্টেডিয়াম তৈরি করে ফেলা হয় দ্রুত। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট অপেক্ষা শেষে মাঠে প্রবেশ করেন একে একে। বৃষ্টি ভাগড়ায় বেলা 2টার অনুশীলন পিছিয়ে যায় 30 মিনিট। গা গরম দিয়ে শুরু। নাথান কেলির অধীনে আধা ঘন্টার রানিং আর হালকা ফুটবল সেশন। এরপরেই জেমস প্যাটেন্টের অধীনে শুরু হয় ফিল্ডিং প্র্যাকটিস। লিটন, তাসকিন, নাসুমদের নিয়ে ঘাম ঝরানো কাজ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ। এরপরেই ব্যাটার বোলারদের ভাগ করে নিয়ে যান নির্ধারিত দায়িত্বে থাকা কোচরা। নেট সেশনে শুরু হয় কাজ। বেলা 5টা পর্যন্ত চলে এই অনুশীলন পর্ব। এরপর 1 ঘন্টার বিরতি। 21 ক্রিকেটারকে নিয়ে অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু হয় ফ্লাড লাইটে সন্ধ্যে 6টায়। একইভাবে ঘাম ঝরানো ট্রেনিং সেশন চলে রাত 9টা পর্যন্ত। সিমন্সের অধীনে এই কঠিন অনুশীলন একই সূচিতে চলবে আরও 2 দিন। এরপর 23 তারিখে বিশ্রাম। 24 ও 25 তারিখ নিজেদের মধ্যে ভাগ হয়ে হবে ম্যাচ সিনারিও প্র্যাকটিস। 26 তারিখে হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে থাকছে প্রস্তুতি ম্যাচ। সামনে এশিয়া কাপ, তার আগে নেদারল্যান্ড সিরিজ। এই 2 মিশনকে সামনে রেখেই সিলেটে ঘাম জড়িয়েছেন টাইগাররা। স্বপ্ন সিরিজ জেতার। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। আগামী 27 অগস্ট এই সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ডাচ বাহিনী। 30 তারিখে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সবশেষ টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক রেখে সাজানো হয়েছে এই দল। ফেরানো হয়েছে ওপেনার বিক্রমজিৎ সিং, লেগ স্পিনার শাহরিজ আহমেদ ও বাঁহাতি পেসার বেন ফ্লেচারকে। বাছাই পর্বে ভালো করলেও রাখা হয়নি অভিজ্ঞ 2 অলরাউন্ডার বাস্তে লিড আর রোলেফ ভ্যান ডার মারুইকে। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই সিরিজ। মূলত এই সময়ে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সিরিজ স্থগিত করে মেন ইন ব্লু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ ঝরল মুশফিকুর রহিমের কণ্ঠে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের মতো ফ্যাসিলিটিস জাতীয় দলের জন্য না থাকা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এই সিনিয়র ক্রিকেটার। বৈশ্বিক বিচারে বাংলাদেশের ক্রিকেট ফ্যাসিলিটি অনেক পিছিয়ে বলেও মন্তব্য করে মুশফিক বলেন, শুধু আলোচনা নয়, পরিকল্পনা বাস্তবায়ন হলেই কেবল সুফল পাবে দেশের ক্রিকেট। ক্রিকেটে নিবেদিত প্রাণ, কঠোর পরিশ্রমের কারণে সতীর্থ কিংবা তরুণদের কাছে আইডল মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সিতে পার করেছেন 2 দশক, কিন্তু ক্যারিয়ারের সায়ান্নে এসে আক্ষেপ সাবেক অধিনায়কের কণ্ঠে। বিসিবির ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে রাজ্যের অভিযোগ মুশির।
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের বাছাই পর্বে এসে মুগ্ধতা ঝরল মুশির কণ্ঠে। জাতীয় দলের জন্য এমন সুযোগ সুবিধা না থাকাটা মুশফিকের কাছে লজ্জার বিষয়। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এই রকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামের আওতায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে লম্বা আলোচনা করেছে আমিনুল ইসলামের বোর্ড। শুনেছেন চাওয়া পাওয়া। মুশফিকের মতে শুধু আলোচনা নয়, পরিকল্পনার বাস্তবায়ন না হলে সুফল আসবে না দেশের ক্রিকেটে। আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে, বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। রঙিন পোশাকটা তুলে রেখেছেন মুশফিক, শুধুমাত্র সাদা পোশাকে এখনও জাতীয় দলে খেলছেন। জাতীয় দলের এখন ব্যস্ততা এশিয়া কাপ নিয়ে। অবসর সময়ে নিজের কাজ করে যাচ্ছেন, অপেক্ষায় আছেন জাতীয় লিগে খেলার। শুধু ন্যাশনাল লিগ এখন সামনে আছে দেখে ন্যাশনাল লিগের ফ্যাসিলিটিস করলেই যে সব কিছু হয়ে যাবে এটা না, আমাদের অল ইন অল সব কিছুই করতে হবে। আর ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক ব্যাপারটা। সবশেষ 2 মৌসুম আগে জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন মুশফিক। রাজশাহীর হয়ে 4 ইনিংসে 1 সেঞ্চুরিতে 70 গড়ে করেছিলেন 282 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এখনো বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ জয়ের মতো অবস্থায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ইনডোর মাঠ সহ কোনো ফ্যাসিলিটিসই বিশ্বমানের নয়। এত বছরেও সেন্টার অফ এক্সেলেন্স ও বায়োমেকানিক্সের মতো আধুনিক সুযোগ সুবিধা গড়ে তুলতে না পারাটা বড় ব্যর্থতা। দায় স্বীকার করে এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে জাতীয় দলের চেয়েও বয়সভিত্তিক পর্যায়ে হাই প্রোফাইল কোচের প্রয়োজনীয়তা বেশি। বিপিএলে ফিক্সিংয়ের গুঞ্জন, ক্রিকেটারের মারামারি, হুট করে অধিনায়ক পরিবর্তন, একাধিকবার বিসিবি সভাপতির চেয়ারে বদল, গেল 1 বছরেই কত কিছু ঘটে গেল। আগেও চলতো এসব। অনেকেই বলেন বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি। চেয়ারটায় বসলে তো সবাই অন্যরকম হয়ে যায়। ফারুক ভাইকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন, উনি তো চেঞ্জ করে দিবেন বাংলাদেশের। সে ফারুক ভাই গেলেন, এখন বুলবুল আসলে, এখানে কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আপনি কিভাবে বুঝবেন যে আসলে কে হু ইজ দ্য রাইট পারসন? মাঠের বাইরের অস্থিরতার প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্ট। আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর 2 যুগ পেরিয়ে গেলেও একরকম খালি পড়ে আছে বিসিবির ট্রফি ক্যাবিনেট। মূল ফোকাস যাদের উপর, সেই পুরুষ সিনিয়র টিমের অর্জনের খাতা শূন্য। এশিয়া কাপে 3 বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। আরেকটা এশিয়া কাপের আগেও বড় বড় কথা ক্রিকেটারদের মুখে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আদতে চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিকতা, স্কিল ক্রিকেটারদের আছে কিনা সে প্রশ্ন ওঠে প্রায়ই। বোর্ড কর্তারাও নানা রকম কথাবার্তা বলেন, দৌড়ঝাঁপ করেন, কিন্তু কাজের কাজ হয় না। এটা অনেক স্বপ্নবিলাসী কথা। সেটার জন্য যেরকম সিস্টেম দরকার ছিল সেটি আমাদের নাই। ইন্ডিয়ার মতো ফ্যাসিলিটিস নাই। আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চান, আমরা মিরপুর নিয়ে অনেক বড়াই করি, আমাদের এইটা সেইটা। গুয়াহাটির কাছেও না, আমরা মানে একটা স্টেটের কাছে না। প্রতি বছর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড 100 কোটি রুপি দেয় প্রতিটা স্টেট টিমকে। ফিল সিমন্স কি হচ্ছে, তার একটা প্লেয়ারের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছে, ভিডিও হচ্ছে, কম্পিউটার অ্যানালিস্ট, হেড কোচ, ব্যাটিং কোচ বসে ব্যাটসম্যানের সাথে কথা বলছে, রাইট? আমি চাই এটা এইজ লেভেলে হোক। ভিত করার টাইম আন্ডার 17 থেকে শুরু করেন, আন্ডার 16 থেকে শুরু করেন। পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই, আসলে শ্যাওলা পড়ে যাচ্ছে। আসলে আপনার ভালো কিছু না থাকার কারণে ছেলেগুলো যখন উঠে আসছে তাদের এই টেকনিক্যালি ফল্টগুলো ধরা পড়ছে। নাজমুল হাসান পাপনের আমলে প্রায়ই শোনা যেত 900 কোটির বোর্ডের গল্প। ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড হলেও মাঠ, একাডেমি, ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস একেবারে সাধারণ মানের। 3-4 মাত্র বৃষ্টি হয় বাংলাদেশে, ছেলেরা কোথায় ট্রেনিং করবে? আসলে আপনি ইনডোর আপনি হাতে গোনা দেখেন তো কয়টা আছে? ইজ এনাফ? সেখানে সবাই যাইতে পারে? এরকম একটা ইনডোর বানাতে হবে 20 লেনের, যেখানে দুনিয়ার বাচ্চারা একসাথে খেলতে পারবে। আপনি একটা সেন্টার অফ এক্সেলেন্স বানাতে পারেন নাই এখনো বাংলাদেশ ক্রিকেটে।
ঠিক আছে, আপনার বায়োমেকানিক্সের কোনো কাজ হয় না বাংলাদেশ ক্রিকেটে, একটা টেস্ট প্লেয়িং নেশন। আমি ফান্ড খালি করে দিতাম এতদিন, বাংলাদেশের এত ব্যাংকে টাকাই রাখতাম না আমি। খালেদ মাহমুদ সুজন যত কথাই বলুন, এর দায় এড়াতে পারেন না তিনিও, কারণ তিনিও যে ছিলেন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের বাছাই পর্ব। প্রায় 200 ক্রিকেটারের মধ্য থেকে গঠন করা হবে জাতীয় দল, যারা অংশ নেবেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। সবার প্রত্যাশা বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। অনেকেরই চাওয়া এর মাধ্যমে আর্থিক সচ্ছল হওয়া। বাছাই থেকে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়মিত খেলার মধ্যে রাখার প্রত্যাশা বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মাঝে মুশফিকুর রহিম। প্রিয় তারকার সান্নিধ্যে প্রাণবন্ত সময় কাটালেন বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটাররা। ফিজিক্যালি চ্যালেঞ্জ জাতীয় দল নির্বাচনের বাছাই পর্বের মধ্যমণি ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশ নেন বাছাই পর্বে, যেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় দল। সবার প্রত্যাশা সুযোগ পেলে উজ্জ্বল করতে চান দেশের নাম। চান্স পাইলে অবশ্যই সেটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব সবাই। কারণ দয়া কিংবা কোনো নাই, যে কোনো ক্ষেত্রে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের সব জায়গায় নিউ। কেউকে ছাড় দিতে রাজি না, আর সবারই ইচ্ছা এই ক্রিকেটটা খেললে অনেক ভালো কিছু করবে, এটা আমরা প্রত্যাশা করি। বিসিবি যে আমাদের যদি একটা হেল্প করতো তাহলে আমরা আর কি দেশের জন্য কিছু একটা করতে পারতাম। নিরপেক্ষ ক্রিকেটের বাছাইয়ের জন্য বিসিবির কোচদের সহযোগিতা নিয়েছেন বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। বিসিবির পক্ষ থেকে সহযোগিতা পেয়ে খুশি আয়োজকরাও। সারা বাংলাদেশ থেকে বাছাই করে ন্যাশনাল পর্যায়ে আমরা এমন কিছু প্লেয়ার তৈরি করব যারা আন্তর্জাতিক অঙ্গনে এই খেলাটাকে আরও বেশি প্রসার ঘটাবে। তাদেরকে যদি আমরা একটু নার্সিং করি, তাদেরকে যে প্রপার প্ল্যাটফর্মটা দিতে পারি, আমাদের বাংলাদেশের ফলে তারা যে সম্মানটা নিয়ে আসতে পারবে, আমরা কিন্তু অনেক বড় সাফল্য পাওয়ার সুযোগ আছে। আমরা আশা করছি যে এর মাধ্যমে বিসিবি এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি একটা জাতীয় দল গঠন করবে এবং প্রত্যেক দল থেকে এসে এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটার আছে তারা অংশগ্রহণ করবে, একটা জাতীয় দল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং সুন্দর পারফরমেন্স করবে। বরাবরই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের সহযোগিতা করে আসছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সামর্থ্যবানদের আহ্বান করলেন তাদের পাশে দাঁড়াতে। সমাজে অনেকে এরকম ব্যক্তিত্ব, অনেকে এরকম বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তারা আসার চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটায় অনেক হেল্প করবে। এখান থেকে বাছাই করা ক্রিকেটাররা খেলবেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। তারা শারীরিকভাবে কিছুটা অক্ষম, তবে আছে অদম্য মনোবল। বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম প্রস্তুত হচ্ছে আগামীর জন্য। তারা স্বপ্ন দেখেন একদিন সাকিব, তামিম কিংবা মুশফিকদের মতো বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়াবেন গর্বের সঙ্গে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের নারী ক্রিকেট বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইমেন্স চ্যালেঞ্জ কাপে অনূর্ধ্ব-15 ছেলেদের বিপক্ষে 87 রানের বড় ব্যবধানে হেরেছে তার দল। বিকেএসপিতে 182 রানের টার্গেটে 94 রানে অল আউট হয় জ্যোতিরা। এছাড়া পেস ডিপার্টমেন্টেও ঘাটতি দেখছেন টাইগ্রেস অধিনায়ক। মেগা ইভেন্টে পেস ইউনিটে ভরসা কেবল মারুফা আর তৃষ্ণা। উইমেন্স কাপ শেষে সিলেটে ক্যাম্প করবেন নারীরা। সাদা বলে ক্যারিয়ারের প্রথম ম্যাচ, তাও জাতীয় নারী দলের বিপক্ষে। এই অনূর্ধ্ব-15 দলটাই জ্যোতিদের মুখোমুখি করেছে কঠিন বাস্তবতার। বড় প্রশ্ন তৈরি হয়েছে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। মাত্র 2 সপ্তাহের সাদা বলের অনুশীলনে ছেলেরা মাঠে দেখিয়েছে দাপট। 182 রানের জবাবে নিগাররা গুটিয়ে যায় মাত্র 94 রানে। সঙ্গে স্পষ্ট হয়েছে ব্যাটিং ব্যর্থতার চিত্র। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তো অপেক্ষা করছে স্পোর্টিং উইকেট, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল প্রতিপক্ষ। তাহলে বাংলাদেশের ব্যাটিং বোলিং প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে? পেস আক্রমণও নেই সুখবর। ভরসা বলতে কেবল মারুফা আর তৃষ্ণা। আজকে ছেলেদের সাথে খেললাম, আমার কাছে মনে হয় টপ অর্ডার যদি একটা বেটার ব্যাটিং করতে পারে, আর ইনিংস বিল্ড আপের একটা যে জিনিসগুলো যেগুলো নিয়ে আসলে কাজ করা হয়, নেটগুলো তো আসলে ওইভাবে বোঝা যায় না। প্রথমত আইসিসি ইভেন্টে তো আপনি স্পোর্টিং উইকেটে পাবেন, একদম মারুফা তৃষ্ণার উপর নির্ভর, এবং আমরা ওইভাবে ওরকম বলবো কোয়ালিটি পেসার আমরা পাইনি সোফার। আমাদের কিন্তু মিডিয়াম পেসার আছে, ঋতু আপু আছে, যে বলবো যে সে মিডল অর্ডারে কিন্তু মোটামুটি একটা ভালো কাভার আপ করতে পারে। স্টিল একটু তো থাকে, কমতি তো থাকবে। বোর্ড কর্তাদের দাবি, চাইলেও পাওয়া যায়নি সমমানের প্রতিপক্ষ।
তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির একমাত্র ভরসা এই ছেলেদের সঙ্গে ম্যাচ। কিন্তু তাতে কি সন্তুষ্ট হতে পারছেন অধিনায়ক? একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা আপনারা বলতেছেন বারবার যে খেললে ভালো হইতো, বাট চেষ্টা তো অনেক করা হয়েছে, ওইভাবে কোনো ম্যাচেস যেহেতু পাচ্ছি না, নিজেদের ভিতরে খেলার থেকে ডিফারেন্ট একটা অপোনেন্টের সাথে খেলাটা আমার কাছে মনে হয় বেটার। কারণ আমি জানি নাহিদা কি বোলিং করে, আমার বলারদের বল আমি অলমোস্ট মুখস্থ, কে তাদের উইকনেস কি বা তারা কি ভেরিয়েশন ট্রাই করে। আমি কিন্তু নতুন বলার এগেনস্টে যখন খেলবো আমার কাছে একটু হলেও চ্যালেঞ্জ লাগবে। নারী বিশ্বকাপের বাকি এখনো 1 মাস। প্রথমেই দল দিয়েছে ভারত, কিন্তু টাইগ্রেস স্কোয়াড সাজাতে হিমশিম খাচ্ছেন নির্বাচকরা। উইমেন্স চ্যালেঞ্জ কাপ শেষেও নারীদের নিয়ে কি পরিকল্পনা বোর্ডের? এই সিরিজটার পরে আমাদের গ্যাপে প্ল্যান আছে 6 দিন অ্যাক্টিভ রেস্ট আছে, তারপরে আমরা আবার চলে যাব সিলেটে আমরা 9 দিন প্র্যাকটিস করব, ম্যাচ খেলবো 3টে ম্যাচ। ম্যাক্সিমাম আন্ডার লাইটসে ম্যাচ হবে, 3 দিন ঢাকায় করব প্র্যাকটিস। টিম যাবে আপনার 23 তারিখে কলম্বো। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। এই দীর্ঘ সফরে দুবার করে ভারত আর শ্রীলঙ্কা সফর করবে টাইগ্রেস। ফিটনেস তাই বড় ইস্যু, কিন্তু গেল বছর বিদেশি ট্রেনার লান ডুরান্ট হুট করে চাকরি ছাড়ার পর অস্থায়ী দেশি ট্রেনার জুয়ের অধীনে নিজেদের ফিট রাখছেন নারীরা। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার। জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ার ইস্যুতে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে বিতর্কে জড়াতে চান না হেড কোচ হাবিয়ার কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচের পর তাকে ঘিরে হওয়া সমালোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন স্প্যানিয়ার্ড। এদিকে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় মনোযোগ হারিয়ে ফেলেছেন বলে জানান জামাল ভুঁইয়া। গেল কদিন ধরে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়া নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে বসুন্ধরা কিংস ও ন্যাশনাল টিমস কমিটির সদস্যদের মাঝে। কিংসের 10 ফুটবলার ছাড়াই গেল 13 আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প চালিয়ে যাচ্ছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। সেপ্টেম্বর উইন্ডোতে নাকি কোনো ম্যাচ খেলতে চাননি কাবরেরা। সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন কিংস সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সেই সঙ্গে সমালোচনা করেন নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ ঘিরে হাবিয়ার কাবরেরার মাসব্যাপী ক্যাম্পেরও। বাফুফের সিনিয়র সহসভাপতির করা এমন মন্তব্যের বিষয়টি কৌশলেই এড়িয়ে যান স্প্যানিশ কোচ। ইমরুল হাসানকে আমি অনেক সম্মান করি, তাকে নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাই না। তবে আমি মৌসুম শুরুর আগেই একটি পরিকল্পনা সেট করি। এখন নেপালের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানেই পুরো মনোযোগটা দিতে চাই। এদিকে সিঙ্গাপুর ম্যাচে হাবিয়ার কাবরেরার কৌশলের কড়া সমালোচনা করেছিলেন বাফুফের বেশ কয়েকজন কার্যনির্বাহী সদস্য। কাবরেরার পদত্যাগ চেয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার হন সাখাওয়াত ভুঁইয়া শাহিন। তবে সব সমালোচনাই ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, অনেক বিষয়ে মতের ভিন্নতাও আছে। আমি সকল মতামতকে সম্মান করি, তাদের সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। কিংসের ফুটবলারদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে জাতীয় দলের অনুশীলন, যা স্বীকার করে নিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। সেই সঙ্গে নেপালের বিপক্ষে খেলে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতিটাও সেরে ফেলতে চান এই ফুটবলার। যে ড্রিল নর্মালি আমরা ফুল মাঠে করি না, এগুলো আমরা করতে পারি না, কারণ নাও ইটস লাইক 5 ভার্সেস 5, কিন্তু রিয়েল গেম হচ্ছে 11 ভার্সেস 11 না। স্কোয়াডটা অলরেডি ইয়াং, আর যেটা জয়েন করছে ওরা আরও ইয়াং, সো ওরা এখন একটা ভালো সুযোগ আছে, ওরা মানে ন্যাশনাল টিমের কোচের সামনে ওরা পারফর্ম করতে পারে। অনুশীলনে ফুটবলার ঘাটতি কমাতে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছেন হাবিয়ার কাবরেরা, যেখানে সুযোগ পেয়েছেন ফয়সাল, মুর্শেদ আলীর মতো বয়স ভিত্তিকে আলো ছড়ানো ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিটনেস ও খেলার মধ্যে না থাকায় এশিয়া কাপ হকি দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক পুষ্কর খিসা মিমো সহ জাতীয় দলের নিয়মিত খেলা 4 খেলোয়াড়। তবে এখনই বন্ধ হচ্ছে না তাদের জন্য জাতীয় দলের দরজা। পারফর্ম করে আবারও ফিরতে পারবেন স্কোয়াডে। এদিকে এশিয়া কাপ হকিতে 5ম হয়ে আসর শেষ করতে চায় বাংলাদেশ হকি দল। সেই সঙ্গে নিশ্চিত করতে চায় আসন্ন হকি বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সুযোগ। শেষ মুহূর্তের কলে এশিয়া কাপ হকিতে জায়গা করে নেয় বাংলাদেশ। আর এই টুর্নামেন্টের জন্য 20 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন, যেখানে বাদ পড়েন সাবেক অধিনায়ক পুষ্কর খিসা মিমো সহ জাতীয় দলে খেলা নিয়মিত 4 খেলোয়াড়। এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে উঠে এলো 4 খেলোয়াড় স্কোয়াড থেকে বাদ পড়ার বিষয়টি। মাত্র 10 দিনের ক্যাম্পে কোন বিবেচনায় বাদ দেওয়া হলো মিমোদের, আর ফিটনেস না থাকলে কেনই বা তাদের ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে। সিলেকশন হয়েছে, কমিটি এটা জড়িত আছে, কমিটি সিলেকশন করছে, কেউ বাদ যাবে কেউ খেলবে, এটাই হলো রীতি এবং রেওয়াজ।
তাদের সম্মান রক্ষার্থে, বিকজ তারা সিনিয়র, তারা লাস্ট ক্যাম্পে ছিল, অতএব তাদের সম্মান দেওয়ার জন্য তাদের ডাক। এইচএফ কাপে বাংলাদেশকে হারিয়ে সরাসরি এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল ওমান। তবে শেষ পর্যন্ত তারাও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে কাজাখস্তান। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রস্তুতিতে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকলেও এশিয়া কাপে পঞ্চম হয়ে আসর শেষ করতে চায় বাংলাদেশ। আর তাহলে আসন্ন হকি বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সুযোগ পাবে লাল সবুজ। আমাদেরকে যদি ওইভাবে কোয়ালিফাই করতে আমাদেরকে 5th-এ আসতে হবে। আমি 6th কথাটা আসবো না, কেন বেস্ট অফ 3 গেমে কী হবে এটা কেউ বলতে পারে না। সো উই হ্যাভ টু ফাইট ফর দ্য 5th গেম। এই বর্তমান টিমটা আপনার সিনিয়র এবং বেশ কয়েকটা জুনিয়র মিলে করা হয়েছে। তো সিনিয়ররা এক্সপিরিয়েন্স এবং জুনিয়ররা যারা তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক ফিট। তো যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, আমাদের কোচ আছেন, তিনি যে প্ল্যান দিয়েছে সেটা যদি আমরা এক্সিকিউট করতে পারি, ডেফিনেটলি ভালো কিছু হবে। এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী 26 আগস্ট ভারত যাবে বাংলাদেশ দল। 29 আগস্ট প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে রেজাউল করিম বাবুর দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লন্ডনের 7 কিংস পার্কে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশের 8টি বিভাগের নামে 8টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা ফাইনাল ঘিরে দর্শকদের মাঝেও ছিল টান টান উত্তেজনা। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতেই গত 1 দশক ধরে লন্ডনে এই আয়োজন হয়ে আসছে। ফাইনালে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ওয়ারিয়র্স। মাঠে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মল্লিক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, বরং বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে ছিলেন অন্যতম চালিকা শক্তি। ক্রিকেটাররাও এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা জানান। জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রংপুর সদর উপজেলাকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতল গঙ্গাচড়া উপজেলা। টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্টেডিয়াম ছিল দর্শক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ। খেলায় জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন যুব ক্রীড়া উপদেষ্টা। আশ্বাস দেন খুব দ্রুতই রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের। এছাড়াও উত্তরাঞ্চলের প্রান্তিক পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরিতে কাজ করা হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। খেলা শুরু হওয়ার 3 ঘন্টা আগে স্টেডিয়ামের গেটে দর্শকের জোয়ার, গ্যালারি ভর্তি দর্শকের উচ্ছ্বাস আর উন্মাদনায় এক ভিন্ন আমেজ। জুলাই 36 গোল্ড কাপের ফাইনালে রংপুর জেলা স্টেডিয়ামে তিস্তাপাড়ের হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করল ফুটবলের প্রতি ভালোবাসা। ফাইনালে মুখোমুখি হয় রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলা। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের 17 মিনিটে গঙ্গাচড়া উপজেলার ইউনুস কামারা গোল করে দলকে এগিয়ে নেন। 3 মিনিটের ব্যবধানে রংপুর সদর উপজেলার জুয়েল গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয়ার্ধের 65 মিনিটে জয়সূচক গোল করেন গঙ্গাচড়া উপজেলার ইয়াসির। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, দাবি জানান আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের। খেলাটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা পরিবেশ। আমাদের রংপুর ফুটবলে কতটা এগিয়ে, এইটা আমরা বারবার চাই। প্রতি 6 মাস বা 1 বছর পর পর আমরা এই টুর্নামেন্ট চাই, এই দাবি করতেছি। আমাদের বিভাগীয় স্টেডিয়াম এবং আমাদের যে ড্রেসিং রুম এবং বাকি যে সংস্কারের যে বিষয়গুলো যেগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলো সংস্কার করার জন্য আমাদের মোটামুটি একটা আমরা বাজেট পাবো, এটা আমরা আশ্বাস পেয়েছি। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় জেলার ফুটবল উন্নয়নের আশা সংশ্লিষ্টদের। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির। রংপুরবাসী যে কতটা ফুটবল প্রিয় আজকের এই জনগণের উপস্থিতি সেটা প্রমাণ করে এবং আমরা চেষ্টা করেছি রংপুরবাসীর জন্য উত্তরবঙ্গের ফুটবলকে নবজাগরণে জাগরিত করার জন্য। ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ক্রীড়া উপদেষ্টা। আশ্বাস দেন খুব দ্রুত সময়ে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের। এছাড়াও উত্তরাঞ্চলে প্রান্তিক পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরির কাজ করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ধরনের খেলাধুলাগুলো প্রত্যেকটি জেলায় চলমান থাকলে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে, যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে এবং তারা যেন জাতীয় পর্যায়ে
দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গঙ্গাচড়া উপজেলার মানিক ও টুর্নামেন্ট সেরা হন রংপুর সদর উপজেলার মেহেদী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। লিগস কাপের খবর, আসরের কোয়ার্টার ফাইনালে ভোরে মাঠে নামবে ইন্টার মায়ামি। লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্লোরিডার ক্লাবটির প্রতিপক্ষ মেক্সিকোর টাইগ্রেস UANL। এক ম্যাচ পরেই আবারও মেসিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আর্জেন্টাইন তারকাকে রক্ষণাবেক্ষণে রেখেছেন কোচ মাস্চেরানো। ম্যাচের আগ মুহূর্তে তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচ। চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 6টায়। ইনজুরি আর মেসি যেন নিয়মিতই একে অপরের বন্ধু হয়ে উঠছেন। ইন্টার মায়ামিতে প্রায়ই ইনজুরিতে পড়ছেন আর্জেন্টাইন তারকা। গত 2 আগস্ট পেশির চোটে পড়ার পর খেলতে পারেননি 2 ম্যাচ। তাকে ছাড়া ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর কাছে হারের পর সবশেষ LA গ্যালাক্সি ম্যাচে ফিরেছিলেন মেসি। তার ফেরার ম্যাচ জয়ে রাঙায় ইন্টার মায়ামি। সে ম্যাচে গোল করেছিলেন জর্ডি আলবা, সুয়ারেজ ও মেসি। তবে সুখের সে স্মৃতি বেশিক্ষণ স্থায়ী হয়নি সমর্থকদের। টাইগ্রেস UANL এর বিপক্ষে লিগস কাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। গণমাধ্যমের খবর, লিগস কাপেও মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন তারকাকে। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন কোচ হাভিয়ের মাস্চেরানো। দলের সঙ্গে নয়, আলাদাভাবে অনুশীলন করেছে মেসি। আমি এখনই বলতে চাই না সে খেলবে কি খেলবে না, তবে সে ম্যাচ থেকে ছিটকে যায়নি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। ম্যাচের আগ মুহূর্তে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, কারণ তার অল্প সময়ের উপস্থিতিও সতীর্থদের জন্য বড় অনুপ্রেরণা। লিগস কাপে গত বছর 4 আগস্ট টাইগ্রেস UANL এর কাছে 2-1 গোলে হেরেছিল ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে তিক্ত অতীত মাথায় রেখেই সতর্ক থাকতে হচ্ছে মাস্চেরানোকে। এর মধ্যে যদি দলের সেরা তারকা না খেলেন তাহলে জয় পাওয়া কঠিন হবে দ্য হিরোন্সের জন্য। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ভিসা জটিলতায় নিয়মিত অনুশীলন করতে পারেননি রদ্রিগো ডি পল। তবে সমস্যা কেটে গেছে আর্জেন্টাইন তারকার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ইনজুরি থেকে ফিরেছেন অস্কার উস্তারি। টাইগ্রেসের বিপক্ষে কোচ হাভিয়ের মাস্চেরানোর সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। সম্ভাব্য একাদশে থাকার আভাস মিলেছে উস্তারি, উইগান, লুজান, ফ্যালকন, আলবা, বুস্কেটস, ডিপল, আলেন্দে, মেসি, সেগোভিয়া ও সুয়ারেজের। পারভিন আক্তার, সময় সংবাদ। রেকর্ড তৃতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এবারের PF-এর বর্ষসেরা ফুটবলার হয়ে সালাহ পেছনে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অরি সহ 6 ফুটবলারকে। তৃতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়ে ইতিহাস গড়াকে বিশেষ বললেন এই লিভারপুল তারকা। লিভারপুলের সাফল্য গাঁথার পেছনে যারা অবদান অবিস্মরণীয় তিনি মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। দলের হয়ে একের পর এক ইতিহাস গড়েই চলেছেন। অলের জার্সিতে আরও একবার ইতিহাসের পাতায় নাম তুললেন মিশরের এই ফুটবলার। গেল মৌসুমে চোখ ধাঁধানো পারফরমেন্সের পর চলতি মৌসুমের শুরুটাও করেছেন দারুণভাবে। 2024-25 সিজনে EPL-এ করেছেন 29 গোল, অ্যাসিস্ট আছে 18টিতে। EPL-এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন, সঙ্গে দলকে জিতিয়েছেন লিগ শিরোপা। এক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বুট, প্লেমেকার অ্যাওয়ার্ড, প্লেয়ার অফ দ্য সিজন। প্রিমিয়ার লিগে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিকও এখন এই মিশরীয় তারকা। এবার রেকর্ড তৃতীয়বারের মতো ইংল্যান্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। মৌসুম জুড়ে অনবদ্য পারফর্ম করে এবার জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PF-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতে সালাহ পেছনে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অরি সহ 6 জনকে। এর আগে 2018 ও 2022-এ এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন লিভারপুল ফরওয়ার্ড। ইংল্যান্ডের বর্ষসেরার খেতাব পেয়ে উচ্ছ্বসিত লিভারপুল তারকা। মিশর থেকে উঠে আসা এক সাধারণ ফুটবলারের ইংল্যান্ডের বুকে ইতিহাস গড়া এই অর্জনকে বিশেষ বললেন সালাহ। পুরস্কার জিতে সতীর্থের নাম উল্লেখ না করলেও স্মরণ করেছেন দিয়েগো জতাকে। আমি এখন নিজেকে দেখি আর ভাবি মিশরের একজন সাধারণ ফুটবলার প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে এসে ইতিহাস গড়েছে। এটি সত্যিই বিশেষ, অসাধারণ এক অর্জন আমার জন্য। প্রিমিয়ার লিগে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমি কখনো এটা ভুলবো না। লিভারপুল এমন একটি ক্লাব যেখানে খেলা সবসময় চাপের। এমন একজনকে আমরা হারিয়ে ফেলেছি যেটা ভোলা সম্ভব নয়। দলের সিনিয়র হিসেবে আমি ভ্যান ডাইক সহ অন্য সবাই জুনিয়রদের সহযোগিতা করার চেষ্টা করি। এদিকে নারী ফুটবলে PF-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানার জার্সি গায়ে জড়িয়ে প্রথম মৌসুমে করেছেন 19 গোল, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেও ফাইনালে উঠেছিলেন মারিওনা। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। দুর্দান্ত ফর্মে থাকার পরেও কেন শ্রেয়াস আয়ারকে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা। একই সঙ্গে সমালোচনা হচ্ছে ইয়াশবীর জয়সওয়ালকে বাদ দেয়া নিয়েও। ভারতের স্কোয়াড ঘোষণা নিয়ে প্রায়ই মধুর সমস্যায় পড়তে হয় নির্বাচকদের। পারফর্মারদের ভিড়ে কাকে জায়গা দেবেন আর কাকেই বা বাইরে রাখবেন তা নিয়ে সমালোচনার শেষ থাকে না, যার ব্যতিক্রম হয়নি এবারের এশিয়া কাপের দল ঘোষণা নিয়েও। অজিত আগারকারের ঘোষিত দল নিয়ে এবার সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে শ্রেয়াস আয়ার বাদ পড়ায়। সবাই ভেবেছিলেন 15 সদস্যের স্কোয়াডে হয়তো তিনি থাকবেন অটো চয়েস হিসেবেই। সবশেষ আইপিএল এবং ঘরোয়া লিগে তার ফর্ম ইঙ্গিত দিয়েছিল তেমন কিছুই। তবুও উপেক্ষিত থেকে গেছেন আয়ার, যা নিয়ে চরম সমালোচনা ভারতের ক্রিকেটাঙ্গনে। শ্রেয়াস আইয়ার আর জয়সলের প্রতি অন্যায় হয়েছে। আইয়ারের মতো একজন ক্রিকেটারের আর কি বা করার ছিল? দলে ফিরে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। শুভমান গিলের দলে জায়গা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, তবে আইয়ারও দারুণ খেলছে। সে পাঞ্জাবকে ফাইনালে তুলেছে শর্ট বলে দুর্দান্ত ব্যাট করে। তারপরও তার দলে না থাকাটা দুঃখজনক। দলে থাকলে শ্রেয়াস আইয়ার অধিনায়ককে সহযোগিতাও করতে পারত, কারণ তার নেতৃত্ব গুণ চমৎকার। আর টি-20 দলে তার অনুপস্থিতি নিয়ে কি বলবো, আমি শুধু তাকে ধৈর্য ধরার পরামর্শই দেব। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জেতানো আইয়ার কেন দলে নেই তার ব্যাখ্যা নির্বাচকদের পক্ষ থেকে পাওয়া না গেলেও ইয়াশবীর জয়সওয়ালকে বাদ দেওয়ার কারণ ঠিকই জানা গেছে নির্বাচকদের পক্ষ থেকে। দলে জায়গা করতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিষেক শর্মা। এই ওপেনারের বোলিং অ্যাবিলিটির কারণেই ছিটকে গেছেন জয়সওয়াল। যদিও নির্বাচকদের এসব যুক্তি মানতে নারাজ অনেকেই, তুলেছেন স্বজনপ্রীতির অভিযোগ। আমার একটা বিষয় জানার ছিল, কিভাবে শ্রেয়াস আইয়ারকে রিজার্ভ তালিকাতেও রাখা হলো না, অথচ আপনারাই বলছেন সে খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। নির্বাচকদের এসব কথা আমার কাছে হাস্যকর মনে হয়। 20 জনের তালিকাতেও তার জায়গা না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় আইয়ারকে নির্বাচকরা পছন্দ করেন না। আসন্ন এশিয়া কাপের জন্য সূর্যা কুমার ইয়াদবকে অধিনায়ক করে গেল মঙ্গলবার 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিসিআই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে স্কিল ক্যাম্প শুরু টাইগারদের। প্রস্তুতিতে কোনো ছাড় নয়। আউটার স্টেডিয়ামে 2 স্লটে টানা 6 ঘন্টা অনুশীলন লিটনদের। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ফ্যাসিলিটিস দেখে মুগ্ধ মুশফিকুর রহিম। বিসিবিতে আধুনিক সুযোগ সুবিধা না থাকায় ক্ষোভ, নীতি নির্ধারকদের নজর দেওয়ার তাগিদ। এবং সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের অধরা স্বপ্ন বাস্তবায়নের পথে শুভ সূচনা বাংলাদেশের। আলপির জোড়া গোলে ভুটানকে 3-1 ব্যবধানে হারালো লাল সবুজ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।